হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যে 1 নম্বর দাগে আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 8টি। প্রথম প্রশ্ন দেখো, আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। 2 নম্বর প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। 3 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। 4 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয় 1845 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, অরঙ্গজেব কবে মারা যায়? 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি। পরের প্রশ্ন দেখো, ইজারাদারি বন্দোবস্তের অন্য নাম কী ছিল? পাঁচশালা বন্দোবস্ত। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত ছিলেন জনাথন ডানকন। পরের প্রশ্ন, মেকলের প্রতিবেদন প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। এবার 2 নম্বর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, কে জগৎ শেঠ উপাধি পান? ফতেহ চাঁদ মোগল সম্রাটের কাছ থেকে। 2 নম্বর প্রশ্ন, আলীবর্দী খান কবে মারা যায়? 1756 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চিনকুলিস খান এর প্রকৃত নাম কী ছিল? মীর কামার উদ্দিন খান সিদ্দিক। পরের প্রশ্ন দেখো, মোগল আমলে বাংলার একজন আর্মেনি ব্যবসায়ীর নাম কি ছিল? খাজা ওয়াজিদ। পরের প্রশ্ন দেখো, কবে মুর্শিদ কুল্লি খান মারা যান? 1727 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কোন শহর আলীনগর নামে পরিচিত? কলকাতা। পরের প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো, কে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 1790 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করা হয়। পরের প্রশ্ন, 3 নম্বর দাগে দেখো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, দস্তক কি? দস্তক হচ্ছে ফারুকশিয়ার ফরমান 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা সুবা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র পায় তাকে বলা হয় দস্তক। পরের প্রশ্ন দেখো, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝায়? পলাশী লুণ্ঠন, পলাশী যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারী মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। সম্পদ লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস পলাশী লুণ্ঠন বলে অভিহিত করে। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলার 2জন শাসকের অস্তিত্ব তৈরি হয়। বাংলা নবাবের হাতে থাকে রাজনৈতিক নিজামতের দায়িত্ব ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। অন্যদিকে কোম্পানির হস্তগত হয় অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাংলার নবাব পেয়েছিল রাজনৈতিক দায়িত্ব ও কোম্পানি পেয়েছিল অর্থনৈতিক ক্ষমতা। বাংলায় এই 2 ধরনের শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কি? চার্লস উড ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তার নেতৃত্বে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ হয়, যা ওদের প্রতিবেদন নামে পরিচিত। এই প্রতিবেদন ছিল আসলে একটি পরামর্শ। সেই পরামর্শ অনুযায়ী বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষার কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস কোড হলো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস 48টি আইনবিধি এবং ভারতে আইন সংক্রান্ত ও বিচার বিভাগীয় নানা সংস্থার সহ যে আইন সংহিত প্রকাশ করে তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। এর দ্বারা তিনি শাসন বিভাগ ও আইন বিভাগ পৃথক করেন। এই কোডে কোম্পানির কর্মচারীদের সততা, কর্তব্য, নিয়মানুবর্তিতা প্রভৃতি সম্পর্কে নানাবিধি শর্ত লেখা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মেকলে মিনিট অথবা মেকলের প্রতিবেদন বলতে কি বোঝায়? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতবর্ষের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়।
কিন্তু সেই টাকা পাচ্ছ না পাশ্চাত্য শিক্ষা কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের এই দ্বন্দ্বের নিরসনের দায়িত্ব দেওয়া হয় কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যারিংটন মেকলের ওপর। তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের রাজধানীতে 1835 খ্রিস্টাব্দে যে প্রস্তাব পেশ করে তাকে বলা হয় মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব। পরের প্রশ্ন দেখো, শিক্ষায় চুইয়ে পড়া নীতি কী? ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য ব্রিটিশ কোম্পানির জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যারিংটন মেকলের প্রস্তাব অনুযায়ী শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি গ্রহণ করে। এই নীতি অনুসরণ করে বড়লাট উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন শিক্ষা সমাজের উপরতলা থেকে নিচের তলা চুইয়ে পড়ুক। তাতে যেমন কোম্পানির ব্যয় কমবে তেমনি ভারতের জনজীবন দ্রুত পাশ্চাত্য প্রসার ঘটবে। এবার 4 নম্বর দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মান থাকবে 5। প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? প্রথম প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে শিক্ষার প্রসারে সরকারি উদাসীনতা লক্ষ্য করা যায়। মিন্টো উইল বারফোস প্রমুখ ইংরেজ ব্যক্তিবর্গ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন। কোম্পানির তরফ থেকে বার্ষিক 1 লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করার জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। ওই অর্থে ব্যয় প্রার্থনা পাশ্চাত্য শিক্ষা বিস্তার হবে এ সম্বন্ধে নির্দেশ না থাকার ফলে মতভেদ দেখা দেয়। একই সঙ্গে শিক্ষায় অর্থ ব্যয়ের দায়িত্ব সরকারের এই নীতি গৃহীত হয়। অর্থ মঞ্জুর করা হলেও 1823 খ্রিস্টাব্দে পর্যন্ত কিন্তু এই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। শিক্ষা বিষয়ে নীতি নির্ধারণের জন্য জেনারেল কমিটি পাবলিক কনস্ট্রাকশন গঠিত হলে কমিটির 10 জন সদস্যের 5 জন করে প্রাচ্যবাদী ও বাকিরা পাশ্চাত্যবাদী মতাদর্শে বিভক্ত ছিলেন। প্রাচ্যবাদীরা চাইছিলেন যে সংস্কৃত দেশীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য এই অর্থ ব্যয় করা হোক। অপরদিকে পাশ্চাত্যবাদীরা চাইছিল পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য সে অর্থ ব্যবহৃত হোক। পরে প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কি ও ফারাক্সার ফরমানে কি বলা হয়েছিল? প্রশ্নটি দেখো, উত্তরগুলি দেখো কি আছে। প্রথম আছে, দেওয়ানি লাভের পর 1765 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি ক্লাইভ কোম্পানির তরফে সুবা বাংলায় এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। এই শাসন ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন। পূর্বতন নায়েব মহারাজা নন্দকুমারকে সরিয়ে রেজা খান ও সীতাব রায়কে যথাক্রমে বাংলা ও বিহারের নায়েব সুবা নিযুক্ত করা হয়। বাংলার নবাব নজমুদ্দৌলার হাতে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াই কিছুই থাকলো না। অন্যদিকে কোম্পানির হাতে গেল দেওয়ানি বা রাজস্ব আদায়ের আসল ক্ষমতা। এরপরে দেখো, ফারাক্সার ফরমান। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারাক্সারের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার জন্য যে অধিকার লাভ করে তা ফারাক্সার ফরমান নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ফরমানের শর্ত। ফারাক্সার ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করা ছাড়পত্র পায়। 2 নম্বর দেখো, গঙ্গা তীরবর্তী সুদার্ণটি, গোবিন্দপুর ও কলকাতা সহ আরও 38টি গ্রাম ক্রয় করার অনুমতি লাভ করে। 3 নম্বর পয়েন্ট, কলকাতায় ইংরেজগণ দস্তক ব্যবহারের অনুমতি পায়। 4 নম্বর, প্রয়োজনে কোম্পানিকে মুর্শিদাবাদের টাকশাল থেকে মুদ্রা উৎপাদনের অনুমতি দেওয়া হয়। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও। আশা করা যায় এখান থেকে 100% কমন পাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।